রাত 12টার পর দত্তবাড়ির পিয়ানোটা নিজে নিজে বাজতে শুরু করে। গ্রামের কেউ সেখানে সাহস করে যায় না। কিন্তু আজ এক তরুণ সিদ্ধান্ত নিয়েছে, আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। কিন্তু সে জানতো না এই বাজির দাম দিতে হবে নিজের জীবন দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। ডার্ক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। উদ্ধৃতি চিহ্ন। সন্ধ্যা নামতে শুরু করেছে ছোট্ট পাহাড়ি গ্রাম চন্দ্রপুরে। গ্রামের চারপাশে কুয়াশা ধীরে ধীরে নেমে আসছে, যেন পাহাড়ের বুক থেকে কেউ শীতল ধোয়া গড়িয়ে দিচ্ছে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি, সবাই যেটাকে দত্তবাড়ি নামে চেনে। এই বাড়িটায় বহু বছর ধরে কেউ থাকতো না। গ্রামের মানুষ বলে প্রতি মাসের শেষ রাতে সেখানে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ বলে দুই বাড়ির জানালার পাশে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে থাকে, চুল খোলা, মুখে বিষণ্ণতা। রাত 9টার দিকে গ্রামের তরুণ রহিম তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে বসল। ভূত তো বলে কিছু নেই রে, আজ রাতে আমি ওখানে গিয়ে থাকবো, দেখি তো সত্যি কিছু হয় কিনা। বলেই হাসতে হাসতে সে টর্চ আর একটা পুরনো লণ্ঠন নিয়ে রওনা হলো দত্তবাড়ির দিকে। তার বন্ধুরা অনেক বোঝালো, কিন্তু সে হাসতেই থাকলো। দত্তবাড়ির সামনে পৌঁছে রহিমের বুক কেঁপে উঠল। বাড়িটা যেন মৃত কোনো প্রাণীর মতো, দরজা আধখানা, দেওয়ালে ছত্রাক, জানালা দিয়ে ভেতরটা অন্ধকারে থাকা। হালকা বাতাসে দরজাটা কিঞ্চিত শব্দ করে দুলছে। লণ্ঠন জ্বালিয়ে সে ঢুকে পড়ল ভিতরে। ধুলায় থাকা আসবাবপত্র, ভাঙা কাচ আর এক কোণে পুরনো পিয়ানো, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। রাত বাড়তে লাগলো। রহিম এক চেয়ারে বসে লণ্ঠনটা সামনে রেখে বলল, কই ভূত? তারপর একটু জোরে বলল, আসো না যদি সাহস থাকে। কিন্তু তার কণ্ঠস্বর দেয়ালের সঙ্গে থেকে ফিরে এলো। হঠাৎ কোথাও থেকে ঠান্ডা বাতাস বইল। লণ্ঠনের শিখা দপ করে নড়ে উঠল। পিয়ানোর দিক থেকে একটা ক্ষীণ শব্দ, টিং, যেন কেউ একটা চাবি টিপল। রহিম হঠাৎ থমকে গেল। সে টর্চের আলো ফেলল, কেউ নেই। সে পিয়ানোটার কাছে এগিয়ে গেল। কাঠের পাটে ধুলো জমে আছে, কিন্তু একটি মাত্র চাবি একদম চকচকে, যেন কেউ একটু আগেই হাত দিয়েছে সেখানে। ঠিক তখনই তার পেছনে থেকে হালকা গলা ভেসে এলো, তুমি এসেছ অবশেষে। রহিম ঘুরে দাঁড়াতেই লণ্ঠন নিভে গেল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে সে শুধু ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। গলার স্বরটা যেন খুব কাছেই, অথচ কেউ দেখা যাচ্ছে না। কেউ ওখানে? সে কাঁপা গলায় বলল। হঠাৎ এক ঝলক আলো। পিয়ানোর পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ে, সাদা শাড়ি, মুখে মৃদু হাসি, চোখে যেন হাজার বছরের দুঃখ। রহিমের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি ওকে চিনবে না, কিন্তু আমি তোমার অপেক্ষায় ছিলাম। রহিম ভয়ে দম বন্ধ হয়ে গেল। তুমি কে? সে জিজ্ঞেস করলো। মেয়েটি হালকা হাসলো, আমি নীলা, এই বাড়ির মেয়ে, যাকে সবাই মিথ্যা বলে দোষী বানিয়েছে। রহিমের মনে পড়ল তার দাদার কাছ থেকে শোনা গল্প। নীলা দত্ত এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে, যার প্রেমিককে সবাই চোর মনে করে মেরে ফেলা হয়েছিল। নীলা সেই রাতেই আত্মহত্যা করে। তারপর থেকে নাকি প্রতি মাসের শেষ রাতে তার আত্মা ফিরে আসে তার প্রেমিকের খোঁজে। রহিম গলা শুকিয়ে বলল, তুমি কি আমাকে চিনে ভুল করছো? নীলা চোখ মেলে তাকালো, তুমি তার মতো, ঠিক তার মতো দেখতে। হঠাৎ ঘড়ির কাঁটা রাত 12টায় বাজলো। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ হয়ে গেল ধাক্কায়। বাতাসের ঘূর্ণিতে লণ্ঠনের আগুন আবার জ্বলে উঠল। নীলার মুখটা স্পষ্ট দেখা গেল, চোখে অশ্রু, ঠোঁটে ক্ষীণ হাসি। আজ আমি মুক্তি পাবো, সে বলল। তুমি আমার কাছে এসেছো, তাই আমি চলে যেতে পারি। এই কথা বলে সে ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। রহিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে যেন দূর থেকে পিয়ানোর সুর বাজছে, একটা মিষ্টি অথচ বিষণ্ণ সুর। পরের দিন সকালে গ্রামের লোকজন রহিমকে দত্তবাড়ির বারান্দায় অচেতন অবস্থায় পায়। তারা তাকে ঘরে এনে জ্ঞান ফেরায়। রহিম চুপচাপ বসে থাকে, চোখের কোণে জল। সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু সে শুধু বলে ও আর ফিরে আসবে না। কিন্তু এরপরে শুরু হলো আসল রহস্য। যেদিন রাতে রহিম সেখানে ছিল, সেই রাতেই গ্রামের পুরনো নদীর তীরে একটা অজানা মেয়ের কঙ্কাল খুঁজে পাওয়া যায়। পাশে পড়েছিল একটা সাদা শাড়ির ছেঁড়া অংশ আর একটা পুরনো পিয়ানোর চাবি। পুলিশ এসে খুঁজে দেখে কঙ্কালটি অন্তত 50 বছরের পুরনো। গ্রামজুড়ে আবার আলোচনা শুরু হলো,
কেউ বলল নীলার আত্মা অবশেষে শান্তি পেয়েছে, কেউ বলল রহিমকে সে ক্ষমা করে দিয়েছে। কিন্তু রহিম এরপর আর কখনো হাসলো না। দত্তবাড়ির সামনে সে প্রতিদিন ফুল রাখত, একটা সাদা জুই। একদিন বন্ধুরা দেখলো রহিম আর নেই। ঘরে বসে সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আর জেগে ওঠেনি। টেবিলের ওপর একটা ছোট নোট পাওয়া গেল, যেখানে লেখা, নীলা, এবার আমি এলাম তোমার সঙ্গে পিয়ানোর শেষ সুর বাজাতে। সেই রাতে আবার দত্তবাড়ি থেকে পিয়ানোর মৃদু সুর ভেসে এসেছিল, কিন্তু এবার সুরটা ছিল সম্পূর্ণ। গ্রামের মানুষ বলে এরপর আর কখনো সেই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়নি। শুধু পূর্ণিমার রাতে জানালার পাশে জনকে দেখা যায়, এক মেয়ে সাদা শাড়িতে আর এক যুবক লণ্ঠন হাতে, জন ইংলিশে একসাথে বাজাচ্ছে পিয়ানো। যদি কোনো রাতে তুমি চন্দ্রপুর গ্রামের দিক দিয়ে যাও আর দূর থেকে পিয়ানোর সুর শুনতে পাও, থেমো না, পিছনে তাকিও না, কারণ ওটা হয়তো রহিম আর নীলা বাজাচ্ছে। তাদের শেষ রাতের ডাক এখনো শেষ হয়নি।